না, ওখানে লোক পাঠিয়ে লাভ নেই। আমার যতদূর মনে হয় এতক্ষণে সব কিছু মিটে গেছে। তাছাড়া এটা অনেক বড় কাহিনী। আর এত আর এত দ্রুত এর গোড়া পর্যন্ত পৌঁছতে পারবো না। আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু স্যার, এতগুলো মার্ডার হলো, তাহলে আমরা ওই মেয়েটার পিছনে আমাদের লোক লাগিয়ে দিই? নো নো নো, মেয়েটাকে যত সাধারণ মনে হয় তত সাধারণ না। ডেঞ্জারাস মেয়ে। আমরা সবকিছু এত সহজে নিতে পারি না। যে মেয়ের একটা ইশারাতে পুরো যে মেয়ের একটা ইশারাতে প্রায় 200 লোক নাই হয়ে যায়, তাকে তুমি এত বোকা ভেবো না। দেখা যাবে আমাদের লোককে মেরে দিল। আমি নিজে মেয়েটার বিষয়ে খোঁজ নেব। তোমরা শুধু বাইরের দিকটা দেখো। ওকে স্যার। এদিকে সিয়াম মিলিকে খুঁজতে খুঁজতে বাইরে গার্ডেন এরিয়ায় চলে আসলো। মেয়েটা গেল কই? চারদিকে তাকিয়ে যেই চলে যেতে নেবে, সিয়াম অমনি নজরে পড়লো গার্ডেনের দোলনায় একটা মেয়ে বসে আছে। হ্যাঁ, মিলি বসে আছে। সিয়াম এসে মিলির পাশে বসে পড়ল। মিলি না দেখার ভান করে সামনে তাকিয়ে আছে। মিলিকে এভাবে রিয়াক্ট করতে দেখে সিয়াম বলল, এর কোনো মানে নেই, অযথা এমনটা করছিস। মিলি কিছু বলল না। মনে মনে মিলি বলল, এখানে আমার লেকচার দিতে এসেছে, জানা মেয়েদের কাছে যা, ওখানে গিয়ে লেকচার দে। মিলিকে চুপ থাকতে দেখে সিয়াম আরও কাছে এসে বলল, দেখ, এমন করিস না। আফরিন আমাকে সব বলেছে, আর আমি আজকেই জানতে পারলাম। মিলি অবাক হয়ে সিয়ামের দিকে তাকালো, বলল, কি বলেছে আফরিন? এটাই যে তুই আমাকে পছন্দ করিস। কুত্তি একটা, খালি আজাইরা কথা বলে। দেখ, আমি এত কিছু জানি না, তবে এমন যদি হয় তাহলে আমি বলবো তুই এসব ভুল করছিস। মিলি মুখ ফুলিয়ে বলল, কেন, কি ভুল করেছি আমি? মিলি, আমি কে আর তুই কে? আমরা ভালো ফ্রেন্ড, এর বেশি কিছু না। জিনি আপু যদি এসব জানতে পারে তাহলে কি হবে ভাবছিস? আপুকে ভয় পাচ্ছিস বলে বলছিস না? না, শুধু তা না, দেখ, সামাজিক দিক দিয়েও তো ভাবতে হবে। আমি সাধারণ একটা ঘরের ছেলে, আর তোকে দেখ, বিশাল আলিশান বাসার মেয়ে। আমি তোকে সেসব দিতে পারবো না যা তোর প্রয়োজন। ভালোবাসাটুকু দিতে পারবি না, আর আমাকে এতদিনে এই চিনলে? দেখ, আমি জানি তুই ভালো একটা মেয়ে, আমরা বেস্ট ফ্রেন্ড, কিন্তু থাম, অনেক বলেছিস। শোন, আমি তোকে ভালোবেসেছি, হয়তো কখনো মুখ ফুটে তোকে বলতে পারিনি, কিন্তু তার মান এই না যে আমার ভালোবাসা কোনো পেন্সিলের কালির মতো যে মুছে ফেলা সম্ভব। তুই আমাকে লাইক করিস না সেটা তোর ব্যাপার, কিন্তু আমাকে অপমান করতে পারিস না তুই। মিলি, আমার কথা। না, আমি কিছু শুনতে চাই না, আমাকে প্লিজ একা ছেড়ে দে, যা তুই। একা একা এখানে বসে কি করবি? খেতে চল। আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই খেয়ে নে। মিলি, বাচ্চাদের মতো করিস না, অনেক রাত হয়েছে, চল খেয়ে নিবি। বললাম না আমি খাবো না, যা তুই, আমাকে একটু একা থাকতে দে। তুই যাবি কি যাবি না? না গেলে কিন্তু জোর করে নিয়ে যাব। কেন, তুই আমাকে জোর করার কে? ফ্রেন্ড আমি, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে জোর করতেই পারি। প্রবলেম? হ্যাঁ প্রবলেম, আমাকে কেউ জোর করতে পারে না। মিলির মাথায় হালকা টুকা দিয়ে সিয়াম বলল, পাগল হয়েছিস? কি এক আবল তাবল লাগিয়ে রেখেছিস? চল খেতে চল। বললাম তো যাব না, আমার ক্ষুধা নেই। ঠিক আছে, আমারও ক্ষুধা নেই, আমিও বসে থেকে তোর সঙ্গে। এখানে বসে বসে কি দেখছিস? তোকে বলবো কেন? না মানে আমিও দেখতাম। কচু দেখছি, দেখবি? তুই যতক্ষণ দেখছিস তাহলে আমিও দেখি, কিন্তু কথা হচ্ছে কচু কোথায়? মিলি আর কিছু বলল না, মুখ ফুলিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সিয়াম এদিকে মিলিকে একের পর এক বুঝিয়ে যাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে আন্ডারওয়ার্ল্ডে চারদিকে খবর পৌঁছে গেছে, গত কয়েকদিনে 2টা গ্যাং হঠাৎ করে নাই হয়ে গেছে। বিষয়টা আন্ডারওয়ার্ল্ডের সকল নেতাদের কাছে পৌঁছাতেই সকলে নিজ নিজ লোক লাগিয়ে দিয়েছে। এদিকে জিনিয়াকে নিয়ে রাফি একটা রেস্টুরেন্টে চলে আসলো। রাফি আর জিনিয়া একটা ভিআইপি টেবিল নিল। রাফি বলল, ম্যাম, খাবারে তো খেতে এসেছিলাম, এমনি রেস্টুরেন্টে গেলেও তো পারতেন। শুধু শুধু এতগুলো টাকা খরচ করে এখানে আসার কি দরকার? আর এখানকার খাবারও অনেক দামি। জিনিয়া বলল, টাকা কে দেবে? ম্যাম, আমি দিতাম, কিন্তু সত্যি কথা বলতে এসব খাবারের যে দাম হবে তা আমার পক্ষে দেওয়া অসম্ভব। এজন্য বললাম অন্য কোথাও গেলে হতো না? আপনি কি পাগল? কাকে আমার বিয়ে বানালাম, গাধা একটা। চুপচাপ খান, টাকার চিন্তা আপনাকে করতে হবে না। আপনার কাছে আমার কার্ড আছে না? জি, এই তো কার্ড আছে।
তো কার্ড যখন আছে, কার্ডে টাকাও আছে। জি, টাকা আছে। বিলটা ওখান থেকেই দিয়ে দেবেন। আপনাকে এত চিন্তা করতে হবে না। নিন, খাওয়া শুরু করুন। ড্রিঙ্কস অর্ডার করেননি? আপনি ড্রিঙ্কস করবেন? হ্যাঁ, আনতে বলুন। ওই, ম্যাম, ড্রিঙ্কস করা কিন্তু একদম ভালো না। আমি আপনার কাছ থেকে শুনতে চেয়েছি, আমি আপনাকে ড্রিঙ্কস অর্ডার দিতে বলেছি, অর্ডার দেবেন। আপনি কি কচি খোকা যে আপনি ড্রিঙ্কস করতে পারেন না? এখন থেকে সকাল বিকাল 3 বেলা ড্রিঙ্কস করবেন। রাফি আর কিছু বলল না। রাফি জানে আর কিছু বলে লাভ নাই, মেয়েটা একবার যা বলে সেটাই করবে। তাই রাফি একটা ড্রিঙ্কস অর্ডার করে নিল। খাবার শেষে জিনিয়া ড্রিঙ্ক করতে লাগলো। রাফি বারবার বেশি ড্রিঙ্কস না করতে বললেও জিনিয়া একদম তা কানে নেয়নি। একের পর এক ড্রিঙ্কস করেই চলেছে। কিছুক্ষণ পর জিনিয়া হালকা মাতাল অবস্থায় বলল, রাফি, জি। আপনি কি ছোট বাচ্চা নাকি? নিন, ড্রিঙ্কস করুন। সো টেস্টি। রাফি মনে মনে বলল, নাও, হয়ে গেছে। মাতাল হয়ে গেছে। বলেছিলাম এত খাওয়ার দরকার নেই। এখন একেবারে ঢোলাঢুলি শুরু করে দিয়েছে। একে সামলাতে সামলাতেই আমি শেষ। জিনিয়া ড্রিঙ্কের গ্লাস রাফির দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, খান। না না, ঠিক আছে, আমি খেয়েছি। জিনিয়া রেগে মাতাল হয়ে বলল, বলছি না খেতে, খা। ম্যাম, আমি খেয়েছি। শালা, আমাকে না করছিস? খা বলছি। আমি তোকে এক্ষুনি মেরে দিব বললাম। রাফি মনে মনে বলল, মাতাল হয়ে কী সব বলছে। না, একে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যেতে হবে। না হলে আরও কি কি কাণ্ড করবে কে জানে। শেষে দেখা যাবে আমাকে আরও বিপদে পড়তে হবে। রাফি উঠে দাঁড়িয়ে গেল। ওয়েটারকে বিল পরিশোধ করে জিনিয়ার কাছে এসে বলল, ম্যাম, আমাদের এখন বাসায় যেতে হবে। বাসার সবাই ওয়েট করছে। ওয়েট করছে কেন? আমি বলতে বলেছি? বসুন, বিকেল হলে বাসায় যাব, কেমন? রাফি অবাক হয়ে বলল, ম্যাম, এই রাত্রিবেলা আপনি বিকেল কই পাবেন? রাত? এই পাগল নাকি? দেখছেন না কেমন সূর্য ভেসে বেড়াচ্ছে? ওই দেখুন। ঠিক বলছেন, সূর্য এখন নাচতেছে। আপনি চলুন, না হলে সূর্য পালিয়ে যাবে। কেন পালাবে কেন? রাফি মনে মনে বলল, কি বিপদে পড়লাম আমি? কে বলেছিল এত খেতে? এত ড্রিঙ্কস করেছে যে রাতের বেলা সূর্য দেখতেছে। আর একটু পরে বলবে এখানে গ্রহ উপগ্রহ নাচতেছে। কি জ্বালা। রাফিকে এসব ভাবনার মাঝে জিনিয়া এক টান দিয়ে নিজের পাশে বসিয়ে দিল। জিনিয়া রাফির কাঁধে মাথা রেখে বিড়বিড় করে বলল, আপনি না পচা, আপনি আমাকে খুব জ্বালাতন করেন। আপনি আমাকে একটু শান্তিতে থাকতে দেন না, পচা হনুমান একটা। রাফি খেয়াল করলো বাইরে কিসের যেন শব্দ হচ্ছে। কাছ দিয়ে বাইরে তাকিয়ে দেখলো ভীষণ বাতাস উঠে এসেছে। মনে হয় ঝড় উঠে এসেছে। মুহূর্তের মাঝে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। রাফি কী করবে বুঝতে পারছে না। অসময়ে বৃষ্টি আসলো কেন আবার? বেশ কিছুক্ষণ ভেবে কোনো উপায় না পেয়ে রাফি এখানে একটা রুম বুক করে নিল। বড় একটা ভিআইপি রুম নিয়ে জিনিয়াকে বলল, ম্যাম, আমাদের রুমে যেতে হবে, চলুন। আমি রুমে যাব। ঘুম পাচ্ছে, চলো, আমাকে নিয়ে চলো। জিনিয়াকে ধরে নেওয়া মুশকিল হয়ে পড়ছে। এমন নেশা হয়েছে যে দাঁড়াতে পারছে না ঠিক মতো। আর কোনো উপায় না পেয়ে রাফি জিনিয়াকে কোলে তুলে নিল। জিনিয়া মাতাল অবস্থাতেই হেসে বলল, নটি বয়, আমাকে খালি কোলে নেওয়ার বাহানা তোমার। আমি মনে হয় বুঝি না। রাফি কোনো কথা না বলে সোজা জিনিয়াকে রুমে এনে শুইয়ে দিল। জিনিয়া শুয়ে পড়ল। রাফি বেলকনিতে এসে ফোনটা বের করে জিনিয়ার আম্মুকে কল করে সবটা বলল। জিনিয়ার আম্মু জিনিয়াকে দেখে রাখতে বলল। এদিকে জিনিয়া গরমে একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে। অচেতন অবস্থাতেই জিনিয়া নিজের জামা কাপড়গুলো হাত দিয়ে টেনে খুলছে। রাফি বাইরের বৃষ্টি দেখে চলেছে। পুরো শহরকে কেমন ভিজে চলেছে এই বৃষ্টি। চারদিক ভিজে একাকার। জিনিয়া কাপড় খুলে ফেলেছে। মুখটা লাল হয়ে গেছে অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে। শরীরে যেন আগুন লেগে গেছে। জিনিয়া অস্থির হয়ে বসে পড়ল। মাতাল অবস্থাতেই আবোল তাবোল বলতে চলেছে জিনিয়া। ঘেমে নিয়ে উঠেছে যেন। রাফি পিছনে কী যেন পড়ার শব্দ পেয়ে ঘুরে তাকাতেই পেছনে তাকাতেই অবাক হয়ে গেল। দ্রুত চোখ সরিয়ে নিচে পড়ে থাকা জামা নিয়ে জিনিয়াকে ঢেকে দিল। জিনিয়া মাতাল অবস্থায় বলল, হোয়াট আর ইউ ডুইং? আমার গরম লাগছে। জিনিয়া আবার কাপড় ফেলে দিতে গেলে রাফি জিনিয়ার হাত ধরে আটকে নিল। জিনিয়ার সামনে রাফি বসে আছে। জিনিয়া রাফির মুখে হাত দিয়ে হেসে বলল, এত হ্যান্ডসাম কেন তুমি? হ্যাঁ, মনে হচ্ছে একটা পাপ্পি দিয়ে দিই। ম্যাম, আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। রাত? কই রাত? অন্ধকার কোথায়? রাত হলে কি আমি তোমাকে দেখতে পারতাম? পাগল কোথাকার রাফি।
জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম তোমাকে নিয়ে। রাফি মনে মনে বলল, ম্যাম তো একেবারে গেছে, ড্রিঙ্কস করে সামলাতে পারে না, তারপরেও ড্রিঙ্কস করতে হবে। আমি এখন কি করি? কাপড় চোপড় অর্ধেকটা তো খুলেই নিয়েছে, কি এক সিচুয়েশনে পড়লাম। রাফি রেস্টুরেন্টের লোককে কল করলো আর কিছু মেডিসিন আনতে বলল, যাতে ড্রিঙ্কসের প্রভাবটা কিছুটা কমে। জিনিয়া বলল, ওই ওই আমাকে একটা পাপ্পি দাও না, তখন না আমার অনেক ভালো লেগেছিল, তেমন একটা দাও না। তোর ম্যাম আপনি শুয়ে পড়ুন। চাই কিসের ঘুম? আগে আমার পাপ্পি লাগবে। আমি না তোমাকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচালাম, এখন আবার গিফট হিসেবে কিস দাও। জিনিয়া নিজের ঠোঁট এগিয়ে বলল। দাও একটা কিস। একটু পর রুমে একজন লোক এসে কিছু নেশা কাটানোর মেডিসিন দিয়ে গেল। লোকটা চলে গেলে রাফি ওষুধটা নিয়ে বলল, ম্যাম এটা খেয়ে নিন, হাঁ করুন। না খাবো না, ম্যাম এটা আপনার জন্যে জরুরি, খেয়ে নিন। বললাম না খাবো না। জিনিয়ার জেদের কাছে রাফি কিছুই করতে পারবে না, তা রাফি জানে। তাই রাফি বলল, এটা খেলে আমি পাপ্পি দিব। সত্যি? হুম। জিনিয়া বাচ্চাদের মতো হাঁ করে বলল। খাইয়ে দাও। রাফি জিনিয়াকে সব কিছু খাইয়ে গায়ের জামাটা ঠিক করে দিল। জিনিয়াকে আস্তে করে শুয়ে দিল রাফি। এসিটা ছেড়ে দিয়ে জিনিয়াকে বলল। এখন একটু ভালো লাগছে? জিনিয়া মাথা নাড়িয়ে বাচ্চাদের মতো করে বলল, হুম। তাহলে এখন ঘুমিয়ে পড়ুন। জিনিয়া আচমকা রাফির হাতটা জড়িয়ে ধরে চোখ বুজে বিড়বিড় করে বলল, আমার কাছে থাকো, যেও না আমাকে রেখে। জিনিয়ার এমন বাচ্চামি কথা শুনে রাফি মুচকি হেসে দিল। জিনিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে রাফি বলল, পাগলি মেয়ে একটা, কি নিষ্পাপ কি নিরীহ লাগছে। রাফি জিনিয়ার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে বলল, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে হাজারটা বছর এইভাবেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে। সময় যদি এখন এইভাবেই থমকে দাঁড়িয়ে যেত তাহলে আর কি চাওয়ার থাকতো। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। রাফি নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে চলল, তবে পারল না। জিনিয়া নিজের বুকের সাথে রাফির হাতটা জড়িয়ে রেখেছে। জিনিয়ার ঘুমন্ত মুখটাকে দেখে চলেছে রাফি। জিনিয়ার এই ঘুমন্ত মুখটাকে রাফি একবার ছুঁয়ে যেতেও ছুঁতে পারল না। কেমন জানি ভয় কাজ করছে। তবে কিছুক্ষণ পর কিছু না ভেবেই রাফি আঙ্গুল দিয়ে জিনিয়ার মুখে আলতো করে স্পর্শ করতে লাগলো। রাফি মুচকি এসে বলল, এভাবেই যদি সারাটা জীবন কেটে যেত তাহলে কতই না ভালো হতো। এই মায়াতেই যদি আবদ্ধ থাকতাম তাহলে কখনোই আফসোস হতো না। জিনিয়াকে চাদর দিয়ে ঢেকে রাফি জিনিয়ার দিকে তাকিয়ে আছে। রাত বাড়ার সাথে সাথে রাফির চোখটাও লেগে আসতে লাগলো। রাফি জিনিয়ার পাশে বালিশে মাথা রেখে ওভাবেই ঘুমিয়ে গেল। পরদিন সকালে বিয়ে বাড়িতে হই হুল্লোড় পড়ে গেল। আজ মার্জিয়ার বিয়ে। সকাল থেকে সব কিছু শুরু হয়ে গেছে। সব কিছুই ফাইনালভাবে রেডি করা হয়েছে। ধ্রুব সকাল থেকে জিনিয়াকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। চারদিকে না পেয়ে হতাশ হয়ে সোফায় এসে বসে পড়ল। একটু দূরে মিলিকে বসে থাকতে দেখে ধ্রুব উঠে মিলির কাছে গিয়ে বলল, মিলি? আরে ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা তোমার বোন কই, দেখতে পাচ্ছি না যে। আমিও তো সকাল থেকে দেখিনি, তবে মনে হয় রাফি ভাইয়ের সাথে আছে। রাফি? মানে বিয়েটার সাথে? হ্যাঁ। ও আচ্ছা। পিছন থেকে জিনিয়ার আম্মু এসে বলল, কি হয়েছে বাবা? না আন্টি, ওই জিনিয়াকে দেখতে পাচ্ছি না তো, তাই মিলের কাছে শুনছি যে কই গেছে জিনিয়া। আর বলো না, কাল রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল, বৃষ্টিতে আটকে গেছে বলে। গাড়ি তো ছিল। কি জানি, রাফি তো তাই বলল। আচ্ছা, কোন রেস্টুরেন্টে কিছু জানেন? হ্যাঁ দাঁড়াও, ফোনের ঠিকানাটা আছে। এই দেখো। আন্টি আমি কি নিয়ে আসবো ওকে? দেখো পারো কি না। সম্ভব হলে রেস্টুরেন্টে থেকে খেয়ে এসো তুমি আর জিনিয়া। ওকে আন্টি। ধ্রুব গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে যেতে যেতে ধ্রুব বলল, এই বিয়েটাও কি ছেলেকে রাখতে হলো? মেয়ের কি অভাব পড়েছে নাকি? না, যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে বিদায় করতে হবে। জিনের সাথে কোনো ছেলেকে আমার একদম সহ্য হয় না। দরকার হলে এর থেকে ভালো বিয়ে আমি ম্যানেজ করে দেব। ভোরে বৃষ্টি আর নাই। জিনিয়া ঘুমিয়ে আছে, সাথে পাশেই রাফি ঘুমিয়ে আছে। জিনিয়ার ঘুমটা সকাল সকাল ভেঙে গেল। চোখ খুলতেই কেমন মাথাটা ভার ভার মনে হলো। জিনিয়া কপালে হাত দিয়ে বলল, মাথাটা খুব ভার ভার লাগছে। নিজের হাতের ভেতরে অন্য কারো হাত দেখে জিনিয়া কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল।
কিন্তু সামনে তাকিয়ে দেখলো রাফি পাশেই মাথা রেখে ঘুমাচ্ছে। জিনিয়া একটু লজ্জা পেল। রাফির হাতটা ছেড়ে দিল জিনিয়া। রাফির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে জিনিয়া মুচকি হেসে বলল, পাগল ছেলে একটা। আচ্ছা, কাল রাতে কি হয়েছে আমার তো কিছুই মনে আসছে না, মাথাটাও ভার ভার লাগছে। ড্রিঙ্কস করার পর আর কিছুই মনে নেই। আবার রাতে উল্টাপাল্টা কিছু করে ফেলিনি তো? কে জানে কি করেছি। জিনিয়া রাফির মুখের নিজের হাত রেখে মুচকি হেসে বলল, আজ পর্যন্ত কারোর সাহস হয়নি আমার রুমে ঢুকে 5 মিনিট থাকার। আর এই গাধাটা আজ আমার সঙ্গে একই বিছানায়, একই রুমে, একই বিছানায় মাথা, একই বালিশে মাথা রেখে ঘুমিয়েছে। আজ পর্যন্ত যা আমার সঙ্গে অন্য কেউ করতে পারেনি, সেই সব কিছু এই ছেলেটা আমার সঙ্গে করে নিয়েছে। প্রথমে তো আমাকে নিজের কোলে তুলে ওখান থেকে এখানে নিয়ে এসছে, এরপর আমার কোমর পর্যন্ত স্পর্শ করেছে। শুধু কি তাই, কাল রাতে তো আমার ছোট। জিনিয়া নিজের মুখ ঢেকে লজ্জায় লাল হয়ে বিড়বিড় করে বলল, আমার মুখ দিয়ে আসছে না। আর আজ তো একই রুমে আমার সঙ্গে ঘুমিয়েছে। এখন তো দেখছি শুধু বাসর করাই বাকি আছে। তবে এত কিছু হওয়ার পরেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে মনে। ওর প্রতি কোনো রাগ অথবা ঘৃণা কখনোই আমার মনে জন্ম নেয়নি। তাহলে আমার মনে যে অস্থিরতা কাজ করে, ওর কথাগুলো আমার কাছে যে ভালো লাগে, ওর সঙ্গ আমাকে স্বস্তি দেয়, ওর কিছু হলে আমার মনে ভয় সৃষ্টি হয়, তাহলে এসবের মানে কি? আমি কি কোনোভাবে ওকে ভালোবেসে ফেলেছি? রাফির মুখের দিকে জিনিয়া নিজের মুখে হাত দিয়ে রাফির দিকে তাকালো। প্রায় 5 মিনিট রাফির মুখের দিকে নীরবে তাকিয়ে রইল জিনিয়া। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় নক করার শব্দে জিনিয়ার ঘোর কেটে গেল। তাড়াতাড়ি উঠে জিনিয়া খাট থেকে নামতে যাবে, অমনি জিনিয়ার গায়ের জামাটা অর্ধেক খুলে গেল। জিনিয়া চমকে উঠল। এসব কি? রাফির দিকে তাকিয়ে জিনিয়া অবাক হয়ে বলল, রাতে কি হয়েছে? আমার জামা কাপড়গুলো এরকম কেন? রাফি আমার সঙ্গে কিছু করেনি তো? আমার তো কিছুই মনে পড়ছে না। যে করেই হোক আমাকে জানতে হবে। টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবারও কলিংয়ের শব্দে আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নিল জিনিয়া। জিনিয়া এসে দরজা খুলতেই সামনে ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখলো। এত সকালে এখানে ধ্রুবকে দেখে জিনিয়া একটু অবাক হয়ে বলল, আপনি এখানে? আপনি তো কাল রাতে বাসায় ফেরেননি মনে হয়। আন্টি চিন্তা করছিল আপনার জন্য, তারপর আমাকে বলল আপনি এখানে আছেন, ভাবলাম আপনাকে নিয়ে আসি। আচ্ছা, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসলে আমার আম্মু একটু আমাকে নিয়ে বেশি চিন্তা করে। আরে না না, ইটস ওকে। জিনিয়াকে সকালে এভাবে দেখে ধ্রুব যেন জিনিয়ার থেকে চোখ সরাতে পারছে না। এলোমেলো চুলগুলো লেপটে আছে জিনিয়ার মুখে। ফোলার দুটি চোখ যেন গভীর মায়ায় ডুবিয়ে নিয়ে যাবে সব কিছু। জিনিয়া বলল, চাইলে ভেতরে আসতে পারেন, আমি ফ্রেশ হয়ে তারপর বেরোবো। জিনিয়ার কথা শুনে ধ্রুব দেরি করলো না। জিনিয়ার পেছন পেছন ভেতরে চলে আসলো। ধ্রুব ভেতরে আসতেই রাফিকে দেখে অবাক হয়ে গেল। রাফি বিছানায় মাথা রেখে ঘুমাচ্ছে। ধ্রুব মনে মনে বলল, এই ছেলেটা এখানে কি করছে? এখানে তো জিনিয়া ঘুমিয়েছিল। ধ্রুব অবাক হয়ে বলল, তাহলে কি রাতে? না না, কি ভাবছি আমি? কোথায় জিনিয়ার, কোথায় সামান্যই পিয়ে? আর এই ছেলেটার সাহস হয় কি করে বসের রুমে ঘুমাতে? 2 টাকার পিয়ের এত বড় সাহস! আমার তো মনে হচ্ছে ছেলেটাকে উঠিয়ে আগে এনকাউন্টার করে দিই। কিছু বুঝতে না পেরে জিনিয়াকে বলল। ছেলেটা এখানে? জিনিয়া ওয়াশরুমে যেতে যেতে বলল, থাক, ডাকার দরকার নেই, ঘুমাচ্ছে ঘুমাক। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। জিনিয়া ফ্রেশ হতে চলে গেল। তবে এমন রেসপন্স শুনে ধ্রুব একটু অবাক হয়ে গেল। মনে মনে বলল, জিনিয়া কিছুই বললো না, কোনো রিয়াক্ট করলো না। কাহিনী কি? নাকি নিজের পিয়ে বলে কিছু বলছে না? না না, আমার এসব কিছু একদমই ভালো লাগছে না। এই ছেলেটা জিনিয়ার বেডরুমে কেন থাকবে? ইচ্ছে হচ্ছে ছেলেটাকে এখনই ধরে একা বসিয়ে দেই। শুধু জিনিয়ার জন্য কিছু বলতে পারছি না। ধ্রুবর আগে গজগজ করতে লাগলো। রাফির দিকে রাগ দৃষ্টিতে তাকিয়ে বসে পড়ল। জিনিয়া শাওয়ার নিতে নিতে ভাবছে রাতে কি হতে পারে। রাফি কি আমার সঙ্গে কিছু করেছে? আমার মনে হয় কিছু করেনি। আমি যতটুকু ওকে চিনি, ও আমার সঙ্গে খারাপ কিছু করবে না। কিন্তু তবুও মনের ভেতর কেমন যেন করছে। সরাসরি ওর মুখ থেকে কিছু জানতে না পারলে যেন আমি শান্তি পাচ্ছি না। জিনিয়া কথাগুলো ভাবতে ভাবতে লজ্জায় লাল হয়ে উঠল। এরপর বেশ কিছুক্ষণ পর জিনিয়া বেরিয়ে আসলো। চুল মুছতে মুছতে জিনিয়া বলল, নাস্তা করেছেন? না, সকালে নাস্তা করা হয়নি। আজ তো মার্জির বিয়ে, সকলেই ব্যস্ত। অবশ্য আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। বাইরে আসলে আন্টি আপনার কথা বলল,
তারপর চলে আসলাম, ভাবলাম আপনাকে বাসায় নিয়ে যাই একবারে। ওকে চলুন, একবারে নাস্তা করি, নাস্তা করে বের হব সবাই। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? বলেন। আপনার পিএ মানে ছেলেটা, কি হয়েছে? না মানে এখানে ঘুমিয়েছিল। জিনিয়া মুচকি হেসে বলল, আপনিও না আজব, নিজেই তো দেখছেন যে ও ঘুমোচ্ছে। না মানে আপনার সঙ্গে এটা কি করে সম্ভব? আপনি এত বড় একজন বিজনেসম্যান আর সামান্যই পিএ আপনার রুমে ঘুমোচ্ছে? ধ্রুবর মুখ থেকে এমন কথা শুনে জিনিয়া মনে মনে অনেক রেগে গেল। মনে মনে বলল, আমার লাইফে আমি যা ইচ্ছে তাই করব। এই সামান্য অফিসারের বাচ্চা আমার সামনে আমার বিয়ের সম্পর্কে লেকচার মারছে। নেহাত আম্মুর জানাশোনা না হলে এতক্ষণে থাপড়িয়ে গালের নকশা পাল্টে ফেলতাম। জিনিয়া মুচকি হেসে বলল, তো সমস্যা কি? আমারই তো বিয়ে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি জানেন এদের যত মাথায় তুলবেন এরা ততই চেপে বসবে। এইসব ছেলেদের একদম বিশ্বাস নেই। এরা টাকার জন্য সব কিছু করতে পারে। আর তাছাড়া আপনার মতো সুন্দরী একটা মেয়েকে দেখে এদের তো মাথা ঠিক থাকে না। আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তাছাড়া আপনার নিজের স্ট্যাটাসটাও দেখুন। এমন একটা সামান্য 2 টাকার ছেলে আপনার রুমে ঘুমলে কাল মিডিয়ায় জানাজানি হলে আপনার উপর কত এরকম একটা ছেলে আপনার রুমে ঘুমলে কাল এটা মিডিয়াতে আসলে আপনার কত বড় বিপদ হতে পারে। জিনিয়া এবার সরাসরি রেগে গেল। ধ্রুবকে কিছু বলতে যাবে অমনি পেছন থেকে রাফি বলে উঠল, সরি, আমি আসলে বুঝতে পারিনি, চোখ লেগে এসেছিল। কখন যে এখানে ঘুমিয়ে পড়েছি একদম বুঝতে পারিনি। ম্যাম, আমি সত্যিই দুঃখিত, আর কখনো এমনটা হবে না। ধ্রুব রেগে বলল, এখন এসব কথা বলছো? তোমার মাথায় থাকা উচিত যে তোমার বস যে সে মানুষ না, এত বড় একটা বিজনেসম্যান। এসব কি ফাজলামি পেয়েছো? আজ মিডিয়াতে জানাজানি হয়ে গেলে কি হবে? সরি স্যার, এরপর আর কখনো এমনটা হবে না। ইচ্ছে হচ্ছে তোমাকে কষে একটা থাপ্পড় মারি। শুধু তোমার ম্যামের কারণে তুমি বেঁচে গেলে। সামান্য 2 টাকার পিয়ে হয়ে তোমার এত বড় সাহস! রাফি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাফিকে এসব কথা বলে জিনিয়ার ডাক মাথায় উঠে গেছে। তবুও নিজেকে কন্ট্রোল করে ধ্রুবকে বলল, ধ্রুব সাহেব, আমার মনে হয় আপনি একটু বেশিই বলছেন। জিনিয়া, আপনি ছেলের পক্ষ নিচ্ছেন? আপনাকে একটা কথা বলি, ও আমার পিএ, সো ওকে বকা, কথা শোনানো বা থাপ্পড় মারা সম্পূর্ণই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ ইন্টারেস্ট দেখাক সেটা আমি একদমই পছন্দ করি না। আশা করি বুঝতে পেরেছেন। জিনিয়া রাফিকে বলল, বাসায় যাব, গাড়ি বের করুন। নাস্তা করবেন না? মুড নেই, বাসায় গিয়ে করবো। রাফি জিনের সাথে চলে গেল। ধ্রুব মনে মনে রেগে আগুন। মনে মনে বলল, ধ্রুব আজ এই সামান্য পিয়ের কারণে আমাকে জিনের কাছে কথা শুনতে হলো, অপমানিত হতে হলো। এই পিয়েকে তো আমি দেখে নেব, সোজা এনকাউন্টার করে দেব। বাসায় বিয়ের কথা তো চলেছে, আম্মুকে বলতে হবে জিনের সঙ্গে যে করে হোক আমার বিয়ের ব্যবস্থা করতে। এসব ভেবে ধ্রুবও চলে গেল। গাড়িতে বসে জিনিয়া বলল, দাঁড়িয়ে আছেন কেন? স্যার আসবে না? আশা লাগবে না, চলুন। রাফি গাড়ি টান দিল। এদিকে শরীফ চৌধুরী পুলের সামনে বসে একজনের সাথে কথা বলে চলেছে। অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কথা হওয়ার পর সামনের লোকটা বলল, পরশু আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আমাদের এজেন্সির লোক আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে। ওকে, তাহলে শীঘ্রই দেখা যাচ্ছে। ওকে, শুড লিভ নাও, বাই। বাই। লোকটা চলে গেলে সামনের ফাইলটা হাতে নিয়ে শরীফ সাহেব হেসে বললেন, অলরেডি সব কিছু ডান। এতদিনের সব চেষ্টা আজ সফল হলো। ফোনটা উঠিয়ে জিনিয়াকে কল করলো শরীফ সাহেব। ফোনটা বাজলে রাফি ফোনটা হাতে নিয়ে দেখলো স্যার ফোন করেছে। ফোনটা জিনিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার ফোন করেছে। জিনিয়া ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো। কি একটা খুশির খবর আছে। খবর? আমাদের প্রজেক্টর যে সব কাজ ছিল সব আজ কমপ্লিট হয়ে গেছে। সরকার থেকে পারমিট হয়ে গেছি। এটা তো অনেক ভালো কথা। তাহলে তো সবকিছু ওখানে শেষ। হ্যাঁ, বলতে পারিস। তাহলে একটা কাজ করো, বাসায় চলে আসো, আম্মু কিন্তু রেগে আছে। আরে হ্যাঁ, আমি কালকেই রওনা দিচ্ছি, তাহলে এসে কথা হচ্ছে। ওকে ওকে, বাই। বাই। এদিকে আয়েশা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলো। নাস্তা আগেই করে নিয়েছে আয়েশা। আম্মুকে ডেকে বলল, আম্মু, আমি যাচ্ছি।
এই শোন শোন। কি হলো, দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ রে, তোর ভাইকে ফোন দিয়েছিস? ফোন কোনো খবর নেই? না, আমি দেইনি। কেন? আচ্ছা, স্কুল থেকে আসার পর ফোন করবি, বাসায় আসতে বলবি, কেমন? কেন? বয়স কম হলো, মেয়ে দেখতে যাব। তোর মামা একটা মেয়ের খোঁজ দিয়েছে, দেখতে যাব। সত্যি? ওয়াও, ভাইয়ার বিয়ে হবে তাহলে? অনেক মজা হবে। আচ্ছা, আমি স্কুল থেকে এসে ফোন দেব। এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা। এদিকেই বিয়ে বাড়িতে সবাই আনন্দে মেতে আছে। জিনিয়া রেডি হওয়ার জন্য রুমে চলে গেছে। রাফি রুমে এসে শুয়ে আছে। কালকে সব ঘটনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। জিনিয়ার আচরণ ঠিক বুঝে উঠতে পারছি না। কারণে অকারণে আমার উপর রেগে যায়, আবার আমাকে ডিফেন্ড করার জন্যে সবসময় আগে থাকে। আমার জন্যে আজ ওই ছেলেটাকে পর্যন্ত ছেড়ে দেয়নি জিনিয়া। জিনিয়ার চিন্তা ভাবনা বোঝা অনেক কঠিন। এদিকে ধ্রুব বাসায় এসে সোজা আম্মুকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর আম্মুকে দেখতে পেয়ে ধ্রুব মায়ের কাছে এসে বলল, আম্মু এদিকে আসো একটু। কি হলো? আসো না, একটু এদিকে আসো। ভিড়ের মাঝ থেকে আম্মুকে বাইরে নিয়ে আসলেও ধ্রুব আম্মু বলল, কি হয়েছে জলদি বল। আম্মু একটা কথা বলার ছিল। তা বল। আমি বিয়ে করতে চাই। বিয়ে? কাকে? কোনো মেয়ে পছন্দ আছে? আছে তো। কে? তোমার বান্ধবীর মেয়ে। জিনিয়া? হুম। ধ্রুবর আম্মু হেসে উঠলেন, বলল, আচ্ছা আমি কথা বলবো। ওর আম্মুর সাথেও আমি কথা বলেছি তখন। জিনিয়ার আম্মু সিঙ্গাপুরে আছে, বাসায় আসলে কথা বলবো। যা করবে তাড়াতাড়ি করো। পাগল ছেলে, একটু ওয়েট কর। সে করছে, কিন্তু তাড়াতাড়ি করো, শেষে অন্য কেউ এসে ওকে নিয়ে যাবে। আচ্ছা আমি দেখছি, যা রেডি হয়ে নে যা। ওকে। ধ্রুব রুমে যেতে যেতে মনে মনে বলল, যে করেই হোক জিনিয়াকে আমার চাই, আমার ওকে চাই। ও আমার মনের পুরোটা জায়গা জুড়ে স্থান করে নিয়েছে। একবার বিয়েটা হোক, তারপরে সব 2 টাকার চাকর বাকরকে সবগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোমার আব্বু আসেনি? আন্টি, আব্বু সিঙ্গাপুর আছে, কাল বাসায় আসবে। ও আচ্ছা, তা বিয়ে করবে না? খালি কি কাজ নিয়ে থাকলে হবে? করবো আন্টি, কিন্তু তেমন ছেলে পাচ্ছি না। কি হলো, ছেলের অভাব নাকি? তুমি দেখতে তো মাশাআল্লাহ, এত রূপ, এত বড় বিজনেস সামলাও, ছেলে তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যে বলেন আন্টি। কি রে, কি কথা বলছিলি ওই মহিলাদের সাথে? কিছু না আম্মু, ওই এমনি কথা বলছিলাম। আচ্ছা শোন, একটা কথা বলার ছিল। বলো। কোন? হ্যাঁ রে, ছেলেটাকে কেমন লাগে তোর? ছেলে? ধ্রুব ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, তাছাড়া কত বড় অফিসার। কি বলছো এসব? আমার এসবে কোনো ইচ্ছে নেই। আর তাছাড়া ধ্রুবকে আমি কখনোই বিয়ে করব না, এসব আর বলো না তো। এই এক কথা শুনতে আর ভালো লাগে না আমার। আমার কি ইচ্ছে করে না যে নাতি নাতনির মুখ দেখি? বয়স কি দিন দিন কমছে না বাড়ছে? আমি কোনো কথা শুনতে চাই না। বিয়ে এবার তোকে করতেই হবে, বাহানা অনেক দিয়েছিস। কি শুরু করলে মা? বাদ দাও না। বাদ দিলে হচ্ছে না, এবার তোকে বিয়ে করতেই হবে। তোর আব্বুর সাথে আমি কথা বলবো, কিন্তু তার আর বাসায় আসার খোঁজ নাই। আব্বু কাল আসবে। কাল আমাকে তো বলল না। দরকার কি? আমি কি তার বউ নাকি? দরকার নেই আমাকে বলার। না করছো কেন? এসব নিয়ে পরে কথা হবে, লোকজন আছে, দেখে কি মনে করবে? যা ইচ্ছা করুক, আমার কি। একটা কথা সাফ করে বলে দিচ্ছি, বিয়ে তোমাকে করতেই হবে, এটাই আমার শেষ কথা। কি বিপদে পড়লাম? এই ধ্রুব না কে? এটা আবার আসলো কই থেকে? মনে হচ্ছে ব্যাটাকে গুলি করে শেষ করে দিই। অফিসার এসে, আমার এমন অফিসার আমি নিজেই পুষি। আমার এক কলে একে অফিসার থেকে ছাঁটাই করে দিতে পারি, কিন্তু বিষয়টা অন্যরকম, মাথা কাজ করছে না। এখন বিয়ে করব কাকে? আম্মু তো উঠে পড়ে লেগেছে। ওয়াও, ইউ আর লুকিং বিউটিফুল। নাম না নিতেই হাজির। এর কি আর খেয়ে কোনো কাজ নেই? যখনই দেখো তখনই পেছন পেছন লেগেই থাকে। আপনি চুপ করে আছেন যে, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? সেটাও কি মুখে বলে দিতে হবে নাকি? এটাও বুঝতে পারে না যে আমি ডিস্টার্ব ফিল করছি? নির্ঘাত
আম্মুর বান্ধবীর ছেলে, না হলে এতক্ষণে দুইটা ঠাস ঠাস করে মেরে দিতাম। না না না, ডিস্টার্ব ফিল করবো কেন? বসে আছি এমনি। আমার আসলে এসব ভিড়ের ভেতর থাকতে ইচ্ছে করে না, কেমন আনইজি লাগে, তাই এখানে বসে আছি। তাই ঠিকই বলেছেন। সত্যি বলতে আমারও এসব বেশি পছন্দের না। আম্মু বললো তাই থাকতে হচ্ছে। বলতে গেলে আমার আর আপনার মধ্যে কিন্তু অনেক মিল আছে। ও রিয়েলি? অফকোর্স, বাই দ্য ওয়ে, কিছু মনে না করলে আপনার নাম্বারটা পেতে পারি? কেন? নাম্বার দিয়ে কি করবেন? না মানে, আমরা তো একে অপরের সাথে পরিচিত হলাম, আর এখন দুজন দুজনকে ভালো করে চিনি। আমাদের প্যারেন্টস একে অপরের বন্ধু, সো সেজন্য মনে করলাম আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। জিনিয়া মুচকি হেসে বলল, ও আচ্ছা, আসলে আমার ফোনটা আমার পিয়ের কাছে, আর আমার নাম্বারটা আমার খেয়াল নেই। আর আপনার নাম্বারটা আমার খেয়াল নেই। বলতে পারেন আমার নাম্বার আমার ফোন, আমার যাবতীয় সব কিছু ম্যানেজ করে আমার পিয়ে। ওই ছেলেটা? ও আমার পিয়ে যেমন তেমন লোক না, সো আমার মনে হয় রেসপেক্ট দেওয়া উচিত। সরি, রিয়েলি সরি। আপনার বিয়ে কই, দেখছি না যে। জিনিয়া মনে মনে বলল, আমিও তো তাই ভাবছি, হনুমানটা যে কোথায় গেছে সে কখন থেকে দেখতে পাচ্ছি না। এদিকে একা একা এসব মাথা ব্যথার সঙ্গে কথা বলে আমার বিরক্ত লাগছে, আর ওদিকে গাধাটা উধাও গেছে কোথায়, রুমে নাকি? আসার পর আর বের হয়নি কেন? দেখে আসবো একবার। হায় রে আমার কপাল, কোথায় আমি আন্ডারওয়ার্ল্ডের কুইন, সেই কুইন কিনা নিজের বিয়েকে খোঁজার জন্য যাবে। কি যে হচ্ছে আমার সাথে? ধ্রুব জিনিয়াকে ভাবতে দেখে বলল, কি এত ভাবছেন মাঝে মাঝে? আপনি কোথায় হারিয়ে যান? কই কিছু না। না, এটা স্বাভাবিক। আপনি এত বড় একজন বিজনেসম্যান, মাথার ভেতর টেনশন চিন্তা এসব থাকবেই। বুঝতে পেরেছেন, তাহলে বোঝার জন্য থ্যাংক ইউ। মাই প্লেজার। তো ভেতরে চলুন। এখানে একা একা বসে থাকলে লোকে কি বলবে? তাছাড়া বিয়ে বাড়িতে অনেক ছেলে এসেছে, এভাবে আপনাকে একা পেয়ে নজর না দিয়ে বসে। ওসব নজরে আমার কিছু হবে না। হতে পারে কখনকার নজর লেগে যায়, সাবধানে থাকাই ভালো। হয়তো নজর লেগে গেছে অনেক আগে, এখন আর লাভ নেই। তাই নাকি? কার নজর লাগলো? সেটা ব্যক্তিগত। ওকে, আমি উঠি। ভেতরে যাচ্ছেন? বাই। জিনিয়ার ভেতরের দিকে চলে যেতে লাগলো। পেছন থেকে ধ্রুব জিনিয়াকে দেখে বিড়বিড় করে বলল, ওয়াও, একদম পরীর মতো লাগছে। ইচ্ছে হচ্ছে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেই। আমার যেন দেরি সহ্য হচ্ছে না। ভেতরে আসতেই মিলি বলল, আপু কই ছিলা? মার্জি আপুর কাছে যাবে না? আমার ভিড়ের ভেতর যেতে ভালো লাগে না, তোরা যা। ওকে। শোন, হ্যাঁ বলে। রাফিকে দেখেছিস? না তো। ওকে যা। জিনিয়া সোজা রাফির রুমেই চলে আসলো। দরজা ঠেলে ভেতরে এসে জিনিয়া অবাক হয়ে গেল। রাফিকে বিছানায় ঘুমোতে দেখে জিনিয়ার কাছে এসে বিড়বিড় করে বলল, কি ঘুমোচ্ছে? এটা কোনো কথা? বাইরে বিয়ে হচ্ছে আর এদিকে এ ঘুমোচ্ছে, আমি আরো একা একা বসে আছি। হনুমান একটা, তারা তোর ঘুমানো বের করছি। জিনিয়া টেবিলের ওপরে থাকা পানিটা নিয়ে সোজা রাফির মুখের ওপর ঢেলে দিল। রাফি হুড়মুড় করে লাফিয়ে উঠল। সামনে জিনিয়াকে দেখে মুখের পানি মুছতে মুছতে বলল, ম্যাম আপনি? কি হয়েছে? কই? কিছু না হলে এভাবে ঘুমোচ্ছেন কেন? চোখটা কখন লেগে এসেছে খেয়ালই করিনি। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? কাউকে পাঠিয়ে দিলেই হতো। এই কথা বলেন কেন? আমি এইদিকে একা একা বসে আছি আর আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। একা? ম্যাম এটা তো আপনারই মামা বাড়ি, আপনি একা কেন থাকবেন? আমার তো 10-12টা জামাই আছে, আমি তাদের সাথে থাকবো। আপনি কেন ঘুমোচ্ছেন তাই বলুন, আমাকে একা বসিয়ে রেখে। জিনিয়ার রাগ দেখে রাফি মনে মনে বলল, বুঝেছি, সারাদিনের রাগ আমার উপর দেখাচ্ছে। এই আমাকেই পাই নাকি খালি? কি আর করার, বলে লাভ নেই। ফ্রেশ হওয়ার জন্যে কেটে পড়ি, না হলে আমাকে ঝাড়ি মারতেই থাকবে। চুপ করে আছেন কেন? ম্যাম আমি ফ্রেশ হয়ে আসছি। বসুন বলছি, আগে আমার কথার উত্তর দিন। আপনি কেন? ম্যাম আমি এখনই আসছি, 2 মিনিট। রাফি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। রাফিকে এভাবে যেতে দেখে জিনিয়া কোমরে হাত দিয়ে রেগে বলল, কি হলো? আমার কথার উত্তর না দিয়ে চলে গেল? এত বড় সাহস, আমাকে ইগনোর করতেছে। রাফির বাচ্চা রাফি, তোকে। জিনিয়া সোজা ওয়াশরুমে ঢুকে গেল। রাফি মনে মনে বলল, যাক বেঁচে গেছি। ওখানে থাকলে আর কত কি যে শুনতে হতো, খালি সব সময় রাগ দেখায়।
জিনিয়া এসে রাফির পেছনে দাঁড়িয়ে গেল। রাফি পেছনে ঘুরতেই চমকে উঠল, এক লাফে পেছনে সরে গেল। নিজেকে সামলাতে না পেরে পেছনে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে একেবারে জিনিয়ার ওপর এসে পড়ল রাফি। জিনিয়া অবাক হয়ে রাফিকে বলল, আপনার হাত কি সবসময় এই জায়গাতেই এসে থামে না? রাফি চমকে উঠে দ্রুত হাত সরিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আসতেছি, দেখবেন? না মানে ওয়াশরুমে। হঠাৎ আপনি চলে আসেন যে, আর আমি কি জানতাম আপনি আমার পিছনে এসে দাঁড়িয়ে আছেন? চোখ নেই আপনার সাথে? রাফি মনে মনে বলল, নিজে দোষ করবে, তাও সব দোষ ঘুরে ফিরে আমার উপরেই আসবে। বাথরুমে কে আসতে বলেছিল ওনাকে? কি এক মুশকিল। রাফি বলল, আচ্ছা সরি, আমি ফ্রেশ হয়ে আসি তাহলে। আমি কি আপনাকে? কথাটা বলতে না বলতেই রুম থেকে জিনের আম্মু ডেকে উঠল। রাফি, তুমি রুমে আছো? রাফি। আম্মু? আম্মু এখানে আবার কি করছে? চুপ করে থাকুন। আমাদের দুজনকে যদি এই অবস্থায় আপনার আম্মু একবার দেখে নেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। জিনিয়া রাফির একদম কাছে চলে এসেছে। রাফির হাতটা জিনিয়ার মুখ আটকানোর সাথে সাথে নাকটাও চেপে ধরে আছে, যার কারণে জিনিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে জিনিয়া। এদিকে জিনিয়ার আম্মু বলল, কই গেল ছেলেটা? রুমের দরজাটাও তো খোলা, বাথরুমে গেল নাকি? উনি আবারও ডেকে উঠলেন, রাফি রুমে আছো? রাফি এবার কোনো উপায় না পেয়ে বলে উঠল, ম্যাডাম আমি শাওয়ার নিচ্ছি। ও তা বলো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কিছু বলবেন? না থাক, তুমি শাওয়ার নিয়ে আমার সাথে একবার দেখা করো তো। ওকে ম্যাডাম। জিনিয়ার আম্মু চলে গেল। জিনিয়া রাফির হাতে কামড় বসিয়ে দিয়েছে। রাফি ব্যথা পেয়ে হাতটা সরিয়ে বলল, ম্যাম কি করছেন? কামড় দিচ্ছেন কেন? জিনিয়া কিছু বলছে না। ঘন ঘন শ্বাস নিয়ে চলেছে জিনিয়া। জিনিয়ার এমন অবস্থা দেখে রাফি যেন মাথা ঘুরে গেল। এমনিতেই জিনিয়াকে আজকে দারুণ হট লাগছে, তার ওপর এমন যৌবনের তীক্ষ্ণ নেশা। জিনিয়াকে এই অবস্থায় কোনো ছেলে দেখলে যে কোনো ছেলেই এখন নিজেকে সামলাতে পারবে না। রাফি মুহূর্তেই মাঝে খেয়াল করলো জিনিয়ার উষ্ণ ঠোঁট দুটো কাঁপছে, কানের কাছ দিয়ে হালকা ঘাম গলা দিয়ে বেয়ে হারিয়ে যাচ্ছে। জিনিয়ার চুল থেকে এক আলাদা ঘ্রাণ আসছে। জিনিয়ার মুখটা লাল হয়ে উঠেছে, যার কারণে জিনিয়াকে আরও সুন্দর লাগছে। জিনিয়া মনে মনে বলল, আমার দিকে আবারও তাকিয়ে আছে হনুমানের মতো। কি এমন দেখছে আমাকে গাধা একটা? জিনিয়া কিছু বলতে যাবে অমনি রাফি জিনিয়ার মুখে হাত দিয়ে জিনিয়াকে চুপ করিয়ে দিল। রাফিকে এমন করতে দেখে জিনিয়া একটু অবাক হয়ে গেল। রাফির চোখে তাকিয়ে জিনিয়া একটু অবাক হয়ে গেল। এই চোখে যেন আলাদা এক নেশা কাজ করছে। রাফি মনে মনে বলল, জিনিয়াকে বাইরে বের করে দিতে হবে, না হলে নিজেকে আমি সামলাতে পারবো না। জিনিয়া হাত দিয়ে ইশারা করে বলল, কি হচ্ছে এসব? রাফি বলল, ম্যাম আপনি চলে যান বাইরে, এখানে থাকলে অঘটন হয়ে যেতে পারে। জিনিয়া মনে মনে বলল, অঘটন? কি আবোল তাবোল বলছে ছেলেটা। জিনিয়া রেগে বলল, অঘটন তো আপনার সাথে ঘটবে। আগে আমাকে এটা বলুন, আপনার হাত আমার ওখানে গেল কি করে? সরি, আমি কি ইচ্ছে করে দিছি? আপনি না একটা ভদ্র শয়তান, বুঝলেন? আপনি আমার শরীরের আর কোনো জায়গা টাচ করার বাকি রেখেছেন বলুন তো? এই, আমি কি আপনার বউ? বউকেও তো মানুষ এত টাচ করে না। রাফি কিছু না বলে জিনিয়াকে বের করে দিল। দরজা লক করে বলল, আর একটু হলেই কিছু একটা করে বসতাম। মেয়েটাকে এত সুন্দর লাগছে আজকে, কি আর বলবো। এভাবে ভেতরে আসে কেউ? মাথায় খালি রাগটাই আছে, আর কিছু নাই। আমি যে একটা ছেলে মানুষ তার কোনো খেয়াল নেই। জিনিয়া এদিকে রাগে আগুন। বের করে দিল? এত বড় সাহস! আমাকে বের করে দিল। রেগে দরজায় একটা লাথি মেরে বলল, দরজা খুলুন, খারাপ হয়ে যাবে কিন্তু। দরজা খুলুন বলছি। ভেতর থেকে রাফি বিড়বিড় করে বলল, দেখো শুরু হয়ে গেছে। ধুর চিল্লাক, আমি ফ্রেশ হয়ে নেই। জিনিয়া কোনো সাড়া না পেয়ে রেগে খাটের উপরে এসে বসে পড়ল। বলল, বের হ আজকে, দেখাচ্ছি তোকে। আমাকে বের করে দিল। আমার কথা শেষ না হতেই আমার মুখের ওপর দরজা লাগিয়ে দিল। পিয়ের বাচ্চা, বের হ আজকে তুই। তোকে ক্রস ফায়ার করবো আমি। এদিকে শাহনাজ বেগম মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে মিলিকে বলল, এই মিলি, এদিকে শোনো। কি হয়েছে? জিনিয়া কই? দেখিনি। দেখিসনি? কোথায় গেল মেয়েটা?
ওধাও হয়ে গেল নাকি? ও মনে হয় রাফি ভাইয়ের রুমে গেছে। রাফি রুমে কই দেখলাম না তো, আমি তো একটু আগেই আসলাম। আমার কাছে আপু শুনেছিল রাফি ভাইয়া কই, তারপর ওই দিকেই তো গেল। কি বলবো, মেয়েটাকে ওর কাছে তো গয়নাগুলো রয়েছে। দেখ তো রাফি রুমে আরেকবার যা, বল গয়নাগুলো আনতে। আচ্ছা দেখছি। এদিকে রাফি ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে চুল মুছে টাওয়ালটা খাটের উপর ছুঁড়ে মারলো, কিন্তু টাওয়ালটা দুর্ভাগ্যবশত জিনের উপর গিয়ে পড়লো। রাফি লাফিয়ে উঠল, মনে মনে বলল, ম্যাম না, যাইনি এখনো। এই রে, না দেখে টাওয়েলটা ছুঁড়ে মেরেছি। এখন কি হবে বলি? বিপদ কি আমার জন্যে আগে থেকেই বসে থাকে? রাফি আস্তে করে টাওয়ালটা টান দিয়ে সরাতেই চমকে উঠল, মনে মনে বলল, বাব্বা, রাসেল ভাইপারের মতো ফসফস করছে আগে, ছোবল মারলেই আমি শেষ। রাফি কোনো মতে হালকা হেসে বলল, সরি ম্যাম, আমি আসলেই দেখিনি। আমি মনে করেছি আপনি চলে গেছেন। সরি। জিনিয়া উঠে এসে রাফির গলার টাওয়ালটা পেঁচিয়ে টান দিয়ে নিজের কাছে এনে বলল, চোখ কি আকাশের দিকে থাকে? সরি ম্যাম। সরি সরি শুনতে শুনতে আমার কান পচে গেছে। আর বলবো না তাহলে। ম্যাম, আমার কোনো দোষ নেই। আসলে আমি ফেঁসে যাচ্ছি। প্রকৃতি আমার উপর মনে হয় রেগে আছে, তাই বারবার আমি বিপদে পড়ে যাচ্ছি। লেকচার? আমাকে লেকচার শোনানো হচ্ছে? ওই আমাকে বের করে দেওয়ার সাহস হলো কি করে? হ্যাঁ, আমার কথা শেষ হয়েছিল? ম্যাম, আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ইচ্ছে করে বের করে দেইনি। তাহলে কেন বের করেছেন শুনি? কি না মানে মানে কি? রাফি কোনো উপায় না পেয়ে বলেই ফেলল, ম্যাম, আপনি আজকে অনেক সুন্দর লাগছেন। আমি একটা ছেলে মানুষ, এভাবে আপনি আমার সামনে আসলে আমি কি করে নিজেকে সামলাবো? আপনি বুঝতে পারছেন না কেন? জিনিয়ার মুখটা টমেটোর মতো লাল হয়ে উঠেছে, আমতা আমতা করে বলল, কি বললেন? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কি বললেন? আপনি এসব কথা কই পান? এসব কথা বলার সাহস কি করে হয় আপনার? সরি ম্যাম। আপনি এসব কথা আর বলবেন না কখনো। জানেন আপনি, আপনার এই কথাগুলো আমাকে অস্থির করে তোলে, আমাকে এলোমেলো করে দেয়, আমাকে ঠিক থাকতে দেয় না। রাফি অবাক হয়ে বলল, ম্যাম কি বলছেন? চুপ, গাধা একটা। জিনিয়ার মুখটা লাল হয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে, দুজন দুজনের দিকে এক পলকে তাকিয়ে আছে। জিনিয়া কেমন অস্থির হয়ে উঠতে দেখে রাফিও নিজেকে সামলাতে পারছে না। অন্যদিকে মুখ করে রাফি বলল, ম্যাম আমি রেডি হয়ে আসছি। রাফি চলে যেতে গেলে জিনিয়া রাফিকে টান দিয়ে কাছে এনে রাফির চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে পাগল করে দিয়েছেন আপনি, এখন পালাচ্ছেন কেন? ম্যাম প্লিজ চলুন। কোথায়? বাইরে। এমন চলতে থাকলে কিছু একটা ঘটে যাবে। কি ঘটবে? জানি না, চলুন, কেউ দেখে নেবে। আমার মাথা কাজ করছে না, আমাকে আগে ঠিক করুন। কি বলছেন ম্যাম? আমি আপনার পিএ? নিকুচি করেছি তোর বিয়ের? এদিকে আমাকে পাগল করে তুলে উনি পিয়ে পিয়ে মারাচ্ছে। ম্যাম প্লিজ, কেউ। রাফি আর কিছু বলতে পারল না। জিনিয়া রাফির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। রাফি অবাক হয়ে গেল, পুরো শরীর যেন মুহূর্তের মাঝে উত্তপ্ত লাভার মতো বিস্ফোরণ হয়ে উঠল, প্রতিটা লোভ যেন আটকে উঠল। রাফির সহ্যের সীমা যেন ভেঙে চুরে ছাড়কার হয়ে গেছে। জিনিয়ার ঠোঁটের চাপা উদ্বেগ যেন জ্বালিয়ে ছাই করে দেবে। রাফি আচমকা জিনিয়ার কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল। জিনিয়ার নরম কোমরটাকে চাপ দিয়ে ধরতে জিনিয়া কেঁপে উঠল। রাফির পিঠ খামচে ধরল জিনিয়া। জিনিয়া যেন উন্মাদ পাগলের মতো হয়ে গেছে। রাফিকে নিজের হৃদয়ে যেন জড়িয়ে পৃষ্ঠে এক করে নিতে চাইছে। এমন সময় হঠাৎ রুমে মিলি ঢুকে যেই রাফিকে ডাকতে যাবে, অমনি মিলি লাফিয়ে উঠল। বড় বড় চোখ করে হা করে তাকিয়ে মনে মনে বলল, এ আমি কি দেখছি? স্বপ্ন দেখছি না তো? সত্যি এসব করছে? আপু আর রাফি ভাইয়া করছে? আমার মাথা ঘুরছে, কি হচ্ছে এসব? মিলি দ্রুত বাইরে বেরিয়ে এসে মুখে হাত দিয়ে বলল, সাংঘাতিক ঘটনা, কিন্তু কিভাবে? আপু অবশেষে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার তো গা কাঁপছে, মাথায় কিছুই কাজ করছে না। মিলি সিঁড়ি দিয়ে এসে ভাবতে ভাবতে নিচে নামছে। মিলির যেন হুঁশ নেই। মিলিকে নিচে আসতে দেখে ওর আম্মু এসে বলল, কি রে পেলি? হ্যাঁ, কানে শুনিসনি? বললাম জিনিয়াকে পেলি? হ্যাঁ। বলেছিস? কি বলবো? গয়নার কথা। আর গয়না? ওদিকে তুফান চলছে, আর তুমি আছো গয়না নিয়ে? মিলি বিড়বিড় করে বলতে লাগলো। শাহনাজ বেগম বলল, পাগল হয়ে গেল নাকি?
কি বললাম আমি আর ও কি বলে গেল। দুইটা মেয়েকে নিয়ে আমি একদম পারি না। আমি যে কি করি। এদিকে রাফি জিনিয়াকে সরিয়ে দিল। দুজনেই হাঁপিয়ে চলেছে। রাফির ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। জিনিয়া পাগলের মতো রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ল। রাফি আহত শত্রুর মতো নিজেকে সমর্পণ করে দিল। প্রায় 10 মিনিট পর রাফি আবারও জিনিয়াকে ছাড়িয়ে নিল। জিনিয়া যেন পাগল হয়ে গেছে, কোনো কথাই শুনতে চাইছে না। জিনিয়াকে এমন অস্থির হতে দেখে রাফি জিনিয়াকে শান্ত করার জন্য একটানে নিজের বুকে জড়িয়ে নিল। জিনিয়া অনেক ছাড়া পাওয়ার চেষ্টা করলো, তবে রাফি জিনিয়াকে ছাড়লো না। রাফি বুঝতে পেরেছে জিনিয়াকে সান্ত্বনা করলে ও কিছুতেই ছাড়বে না। জিনিয়া রাফির বুকে নাক ঘষে বলল, আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সাহস হয় কি করে? ম্যাম, নিজেকে শান্ত করুন। আপনি জানেন আপনি কি করে বসেছেন। দরকার নেই, ছাড়ুন আমাকে। সরি, এখন আপাতত পারবো না। আপনি একদম পাগল হয়ে গেছেন। জিনিয়া কিছু বলল না, চুপচাপ রাফির বুকে পড়ে রইল। বেশ কিছুক্ষণ পর রাফিয়া জিনিয়াকে ছেড়ে দিল। জিনিয়া তো লজ্জায় মুখ লাল হয়ে গেছে। এমন একটা পরিস্থিতিতে পড়ে যাবে কে জানতো। রাফি খাটের উপর বসে পড়ল। কি বলবে জিনিয়াকে কিছুই বুঝতে পারছে না। জিনিয়া এসে রাফির পাশে বসে পড়ল। দুজনেই চুপচাপ বসে আছে, কেউ যেন কথাই খুঁজে পাচ্ছে না। মাত্র ঘটে যাওয়া ঘটনাটা সব কিছু যেন পাল্টে দিচ্ছে। রাফি অবশেষে বলে উঠল, সরি। জিনিয়া রাফির দিকে তাকিয়ে নরম সুরে বলল, কেন? বুঝতে পারছেন না? সরি বলার কি আছে? ম্যাম, এসব কি ঠিক হলো? জানি না, তবে আমি ঠিক ভুল বুঝতেও চাই না। জিনিয়া উঠে গেল। বাইরে যেতে যেতে বলল, আগামী সপ্তাহে আমরা বিয়ে করছি, প্রস্তুত হয়ে নেবেন। বাই। রাফি চমকে উঠল। জিনিয়া চলে গেল। রাফি হাঁ করে তাকিয়ে আছে। ম্যাম বলে গেল কি? বিয়ে? কার বিয়ে? না, মা মানে কি বলে গেল? আমার আর ম্যামের বিয়ে? এটা কি করে সম্ভব? কিস করে একেবারে বিয়ের দড়ি গলায় ঝুলিয়ে দিল। এই কদিনে আমার হাল বেহাল হয়ে গেছে। এখন যদি বিয়ে হয় তাহলে সারা জীবন আমাকে এই বাঘিনীকে সহ্য করতে হবে। জীবনটা তো আমার হয়ে গেল না। ম্যামকে বোঝাতে হবে, হ্যাঁ বোঝাতেই হবে। জিনিয়া নিচে নামতে নামতে মনে মনে বলল, মাথাটা একদম খারাপ হয়ে গেছিল। কি করে এসব করে ফেললাম? আমার কি দোষ? আমি নিজেকে একদম আটকাতে পারিনি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। গাধাটাকে এখন বিয়ে করে নিলেই হলো। হনুমানটা আমার দেহ মন সবকিছু লুটে নিয়েছে, এখন আর ভেবে লাভ নেই। শাহনাজ বেগম মেয়েকে নিচে দেখে তাড়াতাড়ি করে এসে বলল, এই এই জিনিয়া, এদিকে আয়। কই গেছিলি? এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি তোকে। কেন, কি হয়েছে? আর মার্জিয়ার জন্য যে গয়নাগুলো এনেছিলাম সেগুলো কই? ও দেখো, আমার রুমের ড্রয়ারে আছে। হ্যাঁ। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছে সব? আমি ঠিক আছি, আমি রুমে যাচ্ছি, তুমি গয়নাগুলো নিয়ে যাও। চল। এদিকে মিলি সবার সাথে বসে আছে আর সবাইকে ওসব কিছু বলে চলেছে। মিলির কথা শুনে সবাই অবাক। এটা কি করে হতে পারে? আফরিন বলল, তুই ঠিক দেখছিস তো? ওই, আমি কানা যে আমি ভুল দেখব? তাহলে তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে রাফি ভাইয়া তো এখন আমাদের দুলাভাই হবে, তাই না? তাই তো হিসেবে হয়। যাক, ভালোই হয়েছে। আপু অবশেষে কাউকে চয়েস করেছে। এটা মানতেই হবে যে রাফি ভাইয়া কিন্তু সেই লাকি। তুই চুপ কর তো। তোকে কে কথা বলতে বলেছে? আইসি এখানে কথা বলতে। দেখছিস তোরা, দেখছিস ও আমার সাথে কেমন বিহেভ করছে। আমি কি করলাম? তোরা এখন নিজেদের মাঝে এসব ঠিক করিসনি, তোরাও পারিস। এই আফরিন, চল তো, ওদের একা ছেড়ে দে। শোন, তোরা নিজেদের মাঝে সব কিছু ঠিক কর, এরপর যেন আর এমন না দেখি। আফরিন আয়। হ্যাঁ চল। আফরিন আর শিখা চলে গেল। মিলি মুখ ঘুরিয়ে পাশে সরে বসলো। সিয়াম চুপ করে বসে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর সিয়াম বুঝতে পারলো মিলি কথা বলবে না। এই মেয়ের রাগ ঠিক ওর বোনের মতো। অবশেষে সিয়াম বলল, চুপ করে আছিস কেন? মিলি রেগে বলল, আমার ইচ্ছে আমি চুপ করে আছি, তাতে তোর কি? মিলি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি একটা সামান্য বিষয় নিয়ে তুই এমন রেগে আছিস? আমি তোকে কতবার বুঝালাম, তুই কিছুই বুঝতে পারিস না। তুই কি এখনো ছোট আছিস? আমাকেও তো বোঝাতে হবে না। ওই দেখ, আবারও তোর কথা বলছিস। মিলি রেগে সিয়ামের কাছে এসে বলল,
আমার কথা তো তেরাই মনে হবে, অন্য মেয়েদের কথা তো খুব ভালো লাগে। যাক বাবা, এখানে আবার অন্য মেয়ে কই থেকে আসলো? মিলি, তুই বোঝার ট্রাই কর। আমাকে এত বোঝাতে হবে না। মিলি রেগে উঠে গেল, চলে যেতে যাবে অমনি সিয়াম মিলির হাত ধরে নিল। মিলি পেছনে তাকিয়ে বলল, হাত ছাড়। সিয়াম মিলিকে টান দিয়ে বসিয়ে দিল। মিলি বলল, আমাকে যেতে দে, আমার তোর সাথে একদম কথা বলতে ইচ্ছে করছে না। কেন? আমি কি তোর শত্রু? কথা বললে কি তোর গা পচে যাবে? জানি না। দেখ মিলি, সিচুয়েশনটা বোঝ। ভালোবাসা বলাটা যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। তোর ফ্যামিলিকে দেখ আর আমার ফ্যামিলিকে দেখ। তুই কি মনে করেছিস তোর পরিবার এসব মেনে নিবে? কখনোই মানবে না। দেখ, ভালোবাসা হয়ে যায়, আমিও জানি। আর তুইও অনেক ভালো একটা মেয়ে। হয়তো আমার মনের প্রতি তোর ফিলিংসটা আছে, কিন্তু এর মানে এই না যে আমরা একে অপরকে এত সহজেই পেয়ে যাব। বাস্তবতা দেখ মিলি। মিলি মুখ ফুলিয়ে বলল, আমি তোকে ভালোবাসি, এটাই কি যথেষ্ট না? জানিস এই বুকে কত কষ্ট হয়? বুঝিস তুই? বুঝবি না তো? আমার কি এতটুকু অধিকার নেই? তুই এসব তো দেখবি না। ভালোবাসা না পাওয়া কতটা কষ্টের তুই কি করে বুঝবি? আসছিস খালি লেকচার দিতে। সিয়াম দেখলো মিলির চোখে পানি। সিয়াম মনে মনে বলল, কি করব এই মেয়েটাকে নিয়ে? মন মতো কি সব কিছু হয়? কিছুই বুঝতে চাইছে না। সিয়াম একটু কাছে এসে মিলির চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করছিস কেন? তোর কি? আমি কান্না করলে তোর কি? পাগল নাকি? এভাবে কেউ কান্না করে নাকি? লোকে দেখলে কি বলবে? তুই তোর লোক নিয়েই থাক, আমার কথা তোকে ভাবতে হবে না। আচ্ছা, আর কান্না করতে হবে না, এখন থাম। এভাবে কান্না করলে তোকে কিন্তু অনেক কিউট লাগে। ফাজলামি করছিস? একদম না, সত্যি। সিয়াম মুখটা মিলির কানের কাছে এনে বলল, আমিও তোকে ভালোবাসি। মুহূর্তের মাঝেই মিলির মুখটা লাল হয়ে গেল। নিচের দিকে মুখ করে মিলি বলল, আমাকে এত কষ্ট দিয়ে এখন উনি এসব বলছেন? লাগবে না আমার কারো ভালোবাসা। লাগবে না? সত্যি? তাহলে আর কি? তাহলে আমি অন্য কাউকে? মিলি সিয়ামের মুখে হাত দিয়ে রেগে বলল, অন্য মেয়ের কথা মুখে আমার মেরে ফেলবো একদম। আমার সাথে কথা বলবে, আমাকে দেখবে, না হলে তোকে মেরে ফেলবো আমি। সিয়াম মুচকি হেসে মিলির হাতটা নিজের হাতে নিয়ে বলল, এবার রাগ কমেছে? না। এখনো কমেনি? না। কেন? কমবে যদি রাফি ভাইয়ের মতো তুইও আমাকে একটা রাগ ভাঙানো কেস দিস। সিয়াম অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে আছে। বলে কি মেয়েটা, মাথাটা একদম গেছে। সিয়াম দাঁড়িয়ে মিলির মাথায় টোকা দিয়ে বলল, ছাগল একটা, খালি বাদরামি। চল ভেতরে। সিয়াম চলে গেল। মিলি মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, তুই ছাগল একটা দিলে কি হতো, ভেতর ডিম একটা। মিলিয়ে উঠে দৌড়ে সিয়ামের পেছনে পেছনে চলে গেল। এদিকে অফিসের মিটিংয়ে আকরাম সাহেব চুপ হয়ে বসে আছেন। মিটিংয়ে সবাই বুঝতে পারছে না কি হচ্ছে। একজন অবশেষে বলল, স্যার আপনি কি আপসেট? বলতে পারেন। আসলে শরীফ চৌধুরী আমাদেরকে আর কোনো টেন্ডার দিতে বাধা দিচ্ছে না। এমন তো হয় না, বুঝতে পারছি না কি হয়েছে। তাহলে তো ভালো খবর স্যার, তাহলে তো আমাদের আর কোনো বিপদই নেই। সেটা ঠিক, তবে সকালে খবর পেলাম ওরা সিঙ্গাপুরে বিজনেস শুরু করে দিয়েছে। এটা কি করে পসিবল? আমরা ফুল ডিটেলস চাই। একটা কাজ করুন, লোক লাগান, 2 দিনের মাঝে আমার সব ডিটেলস চাই। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। দেখতে দেখতে মার্জিয়ার বিয়ে শেষ হয়ে গেল। পরদিন জিনিয়া আর দেরি না করে চলে আসলো। রাফিও বাসায় চলে আসলো। বিকেলে কফি খেতে খেতে অফিসের ফাইলগুলো দেখছিল রাফি। এমন সময় আয়েশা রুমে এসে বলল, ভাইয়া কি করো? কাজ করছি, কিছু বলবি? আম্মু ডাকছে। আমাকে? হুম। আচ্ছা যা, আমি আসতেছি। আচ্ছা। আয়েশা নিচে আসলে আম্মু বলল, কিরে তোর ভাই কই? আসতেছে। পেছন থেকে রাফি এসে বলল, আমাকে ডেকেছো? হ্যাঁ এদিকে আয়, বয় এখানে। রাফি বসে পড়লে আম্মু বলল, এখন কোনো কাজ আছে? না, কেন? তাহলে রেডি হয়ে নে। কেন? কোথাও যাবে? হ্যাঁ। কোথায়? মেয়ে দেখতে। রাফি চমকে উঠল। মেয়ে দেখতে? আম্মু কি সব রেডি করে রেখেছে নাকি? হঠাৎ এমন কথা? রাফি বলল, আম্মু হঠাৎ এই কথা যে? এত কথা না বলে যা রেডি হ। আম্মু আমি?
কোনো কথা শুনতে চাচ্ছে না। তোর আব্বু যেটা বলেছে, আমাদের পছন্দ হলে পরে তোর আব্বু পাকা কথা বলে আসবে। নে চল। রাফির আম্মু উঠে গেল। আয়েশা হেসে বলল, আমিও রেডি হয়ে আসি, কি মজা হবে। আয়েশা দৌড়ে চলে গেল। রাফি বসে আছে। আজ তো একদম শেষ। কি হবে এখন? আম্মুর যা হাব ভাব দেখছি, তাতে বিয়ে এবার দিয়ে ছাড়বে মনে হচ্ছে। ভারী বিপদে পড়লাম তো। এদিকে জিনিয়া মাত্র ঘুম থেকে উঠে কফির কাপে চুমুক দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো বিকেল হয়ে গেছে। নাইটিটা ঠিক করে জিনিয়া রাফির নাম্বারটা বের করে রাফিকে কল করলো। রাফির ফোনটা বাজতেই রাফি চমকে উঠল। ফোন বের করে দেখলো জিনিয়া কল করেছে। এটা দেখে রাফি বলল, এদিকে এক জ্বালা আর একদিকে এই প্যারা, এমন মনে হচ্ছে আমি চিপায় ফেসে গেছি। রাফি ফোনটা ধরে বলল, জি ম্যাম। কই আপনি? বাসায়। কি করেন? বসে আছি। কাজ নেই? না, অফিসের সব কাজ তো করে নিয়েছি। গুড, তাহলে একটা কাজ করুন, আমাকে পিক করুন একটু পর। পারবো না। মানে? মানে আমি বের হচ্ছি কই? মেয়ে দেখতে। জিনিয়া অবাক হয়ে বলল, মানে? মানে আম্মু মেয়ে দেখেছে, এখন দেখতে যাবে। কথাটা শুনে জিনিয়া রেগে গেল। হাতের কাপটা ছুঁড়ে ফেলে দিল জিনিয়া। জাহানারা শব্দ শুনে রুমে এসে দেখলো নিচে কাপটা পড়ে আছে। জিনিয়ার দিকে তাকিয়ে দেখলো জিনিয়া রেগে আছে। আর কিছু না বলে কাচের টুকরাগুলো সাফ করতে লাগলো জাহানারা। রাফি বুঝতে পারলো জিনিয়া রেগে গেছে। রাফি বলল, ম্যাম রাখছি। জিনিয়া ফোনটা রেখে রেগে বলল, মেয়ে দেখতে যাও তাই না? দেখাচ্ছি তোর মেয়ে। বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করা দেখাচ্ছি তোর। সাহস কত বড়! জিনিয়া ওভাবেই বেরিয়ে আসলো। জিনিয়াকে এভাবে বের হতে দেখে শাহনাজ বেগম আর মিলি অবাক হয়ে গেল। জিনিয়া হন হন করে বাইরে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে সোজা টান দিয়ে এলো জিনিয়া। এদিকে রাফি ফোনটা রেখে বলল, ম্যাম মনে হলো কথাটা শুনে রেগে গেছে। আমার যতদূর মনে হয় ম্যাম শান্ত বসে থাকবে না, নিশ্চয়ই কিছু করবে। কোন বিপদে পড়লাম আমি। এদিকে আম্মু বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে, অন্যদিকে ম্যাম বিয়ে করার জন্যে অর্ডার দিয়ে রেখেছে। কোথায় যাব আমি? জিনিয়ার আম্মু সোফায় বসে স্বামীর কাছে ফোন করতে যাবে, অমনি জিনিয়ার আব্বু বাসায় ঢুকে পড়ল। স্ত্রীকে এভাবে বসে থাকতে দেখে উনি হালকা কেশে উঠল। শাহনাজ বেগম সামনে তাকিয়ে দেখলো জিনিয়ার আব্বু চলে এসেছে। তবে উনি রাগি চোখে তাকিয়ে উঠে আসলো। সামনে দাঁড়িয়ে বলল, কি দরকার ছিল আসার? ওখানে আরেকটা বিয়ে করে থেকে যেতে দরকার ছিল না তো বাসায় আসার। জিনিয়ার আব্বু মনে মনে বলল, অনেক রেগে আছে, একে শান্ত করা খুব সহজ বলে তো মনে হচ্ছে না। রেগে লাল হয়ে আছে। স্বামীকে চুপ থাকতে দেখে শাহনাজ বেগম বলল, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে নাকি? কি বলছি কানে যাচ্ছে না তোমার? পাশে দাঁড়িয়ে থাকা জাহানারা বলল, এই আমার লাগেজগুলো রুমে রাখতে বলতো। আচ্ছা স্যার। শাহনাজ বেগম রেগে বলল, ওইদিকে কি কথা বলছো? আমার সাথে কথা বলো, আমার কথার উত্তর দাও। শরীফ সাহেব স্ত্রীর হাত ধরে এনে সোফায় বসিয়ে বলল, লক্ষ্মীটি, মাথা ঠান্ডা করো, তুমি তো সবই জানো। আর আমি কি ইচ্ছে করে থেকেছি জানো? একটা খুশির খবর, আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তোমার স্বপ্ন তুমি পূরণ করো, সরো এখান থেকে। আমার কথা কারো মনে আছে নাকি? আমি কে? শোনো, আর আমি যাবো না তো, ওই দিকটায় সব সামলে এসেছি। আর রাগ করো না। শোনো না, সিঙ্গাপুর থেকে তোমার জন্য লেটেস্ট গয়না এনেছি। ওসব তুমি পারো, আমার লাগবে না। সরি, রাগ করো না। আর তো কি করব? তোমার মেয়েটাও হয়েছে তোমার মতো, একটা কথাও আমার শুনে না। কে মিলি? আমি বকে দেব, সমস্যা নেই। মিলি না, তোমার আদরের মেয়ে, তোমার জেরক্স কপি। জিনিয়া কি করলো আবার? কি করবে আর? বয়স কম হয়েছে, বিয়ে করবে নাকি? ও এই কথা না, তুমি ঠিক বলছো। আমি কথা বলবো আজকেই ওর সাথে। কোথায় ও? রুমে? একটু আগে হন হন করে বেরিয়ে গেল, গায়ের নাইটিটা পর্যন্ত খোলেনি। কি বলে কোথায় গেছে? আমার কাছে কি বললে কখনো? তুমি যেমন আমাকে কিছু বলো না। না তা ঠিক আছে, তবে এভাবে কই গেল? দাঁড়াও, আমি কল করছি। শরীফ সাহেব মেয়েকে কল করলো। জিনিয়া গাড়িতে বসে আছে, রাগে যেন ফসফস করছে। ফোনটা বেজে উঠলে জিনিয়া রিসিভ করে বলল, আব্বু বলো। কি রে মা, কই তুই?
আমি বাসায় এসে শুনলাম তুই নাকি বের হয়েছিস। তোর মা টেনশন করছে। আব্বু তুমি এক কাজ করো, কি? মাকে বলো টেনশন না করতে, আমি বিয়ে করে বাসায় আসবো। শরীফ সাহেব তো চমকে উঠল, বলল, বিয়ে? মা কাকে বিয়ে করবে? কি বলছিস এসব? কাকে আবার? ওই পিয়েকে। হারামি নাকি মেয়ে দেখতে যাবে, দেখাচ্ছি ওকে মেয়ে। আব্বু আমি বিয়ে করেই বাসায় আসবো, টেনশন করো না, রাখছি। শাহনাজ বেগম অবাক হয়ে বলল, কি গো, কিসের বিয়ে, কি হলো?